হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিকা। এটা আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের 5th লেকচার, যেখানে আজকে আমরা এরর অ্যানালাইসিস পড়াশোনা। এরর অ্যানালাইসিসের প্রথম পার্টটুকু পড়ব, দ্যাট ইজ সিগনিফিকেন্স ফিগার, বা যাকে বাংলায় বলে তাৎপর্যপূর্ণ সংখ্যা। এছাড়াও তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যেখানে প্রতিদিন করেসপন্ডিং টু দ্য লেকচার্স বিভিন্ন কোয়েশ্চেন্স আপলোড করা হয় এবং তোমরা চাইলে বাড়িতে সেগুলোকে প্র্যাকটিস করে নিজেদের স্কিল বাড়াতে পারো। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে আজকে আমরা যেটি পড়বো সেটিকে বলা হয় সিগনিফিকেন্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। সিগনিফিকেন্ট ফিগার্স যাকে বাংলায় বলা হয় তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে ক্লাস শুরু করার আগে আমরা প্রথমে একটি ছোট্ট প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। প্রশ্নটি হলো, বলেছে দি মাস অফ এ বল ইজ 1.76 কেজি। বলেছে দি মাস অফ এ বল ইজ 1.76 কেজি। দ্য মাস অফ 25 সাচ বলস। বলেছে তাহলে 25টি এইরকম বলের ভর কত হবে। বলছে একটি বলের ভর 1.76 কেজি, তাহলে 25টি এরকম বলের ভর কত হবে। ভেরি সিম্পল, ক্লাস 4-5 এর প্রবলেম। কি করে করতে হয়? 1.76 ইন্টু 25 করলে কি আসবে? দশমিকটা উঠে গেলে নিচে 100, 4 আনসার আসবে 44। ওকে, এবার আমরা একটু অপশনগুলো দেখি। অপশন কি বলেছে? অপশন নাম্বার 1 বলেছে 0.44 কেজি। অপশন নাম্বার 2 বলেছে 44.0 কেজি, সরি 0.44 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি। এবার আসি অপশন নাম্বার 3-তে। অপশন নাম্বার 3 বলেছে 44 কেজি, এবং অপশন নাম্বার 4 বলেছে 44.00 কেজি। কোশ্চেনটা কি দেওয়া ছিল? কোশ্চেন দেওয়া ছিল একটি বলের ভর 1.76 কেজি, তাহলে 25 নম্বরস অফ বলের মাস কত হবে। এবার 44 কেজি, 0.44 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি, 44.00 কেজি এবং 44.0 কেজি। 4টি অপশন আছে, কোনটা উত্তর হবে? স্বাভাবিকভাবেই সকলের মাথায় এটি প্রশ্ন আসছে যে আরেকটি অপশন এখানে মিসিং আছে। অপশনটি হলো অল অফ দি অ্যাবাভ, বা উপরের সবগুলো। ওকে, তাহলে এর মধ্যে কোনটি অ্যান্সার হবে? যদি এটা পরীক্ষায় আসে তাহলে সবাই ভাববে যে, সবাই না, যারা পড়াশোনা করেছে তারা ভাববে না, যারা পড়াশোনা করেনি তারা ভাববে কোশ্চেন ভুল, 4 মার্কস শিওর। এর মধ্যে কোনটি সঠিক উত্তর আজকে আমরা সেটা বের করব। যদি প্রিসাইসলি বলি তাহলে এর মধ্যে এটি সঠিক উত্তর নয়, এটিই সঠিক উত্তর নয়, এবং এটিও সঠিক উত্তর নয়। কি করে এটা সঠিক উত্তর হলো সেটাই আজকে বলবো আমরা এই লেকচারে। এই কোশ্চেনটির সলিউশন আমরা ধীরে ধীরে পড়তে পড়তে অটোমেটিক্যালি বুঝে যাব। তাহলে শুরু করা যাক। ওকে, সিগনিফিকেন্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যা বোঝার জন্য আমরা যেটি ব্যবহার করব সেটি হলো একটি স্কেল। এই স্কেলটি না, আমি বোর্ডে একটি স্কেল ড্র করব। লেট আস ড্র এ স্কেল। সাপোজ এটা হলো আমার একটি স্কেল, যেখানে কিছু দাগ দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি দাগগুলো। সাপোজ এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, লেফট। এরকম আমার কাছে একটি স্কেল আছে, ধরছি, এক্স্যাক্টলি তো হয়নি, ধরছি। এর মাঝখানে 10খানা দাগ আছে।
এর মাঝখানে 10খানা দাগ আছে। এবার সাপোজ এই স্কেলটির মাধ্যমে আমি একটি দাগের দৈর্ঘ্য মাপতে চাই। ওকে, আমি একটু ইচ্ছা করে এটা মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পারলাম। লেট এবার এই স্কেলের মাধ্যমে যদি আমি এটা দাগের দৈর্ঘ্যটা মাপতে চাই, সাপোজ ধরলাম এই দাগের দৈর্ঘ্যটা 3.1 এর বেশি, এটা 3.1 কে ক্রস করে গেছে, এবং 3.2 এর কম, অর্থাৎ দৈর্ঘ্যটি 3.1 এর বেশি এবং 3.2 এর কম। তাহলে এর মধ্যে একটা এরর আছে। আমি যদি লিখি 3.1 তাহলেও এরর আছে বা ত্রুটি আছে, যদি লিখি 3.2 তাহলেও ত্রুটি আছে। তাহলে আমি এই স্কেলের মাধ্যমে ওর যে কোনো একটি মান লিখতে পারবো, যেটি এটা 3.1 কে ক্রস করে লিখেছে। তাহলে আমি বলে দিচ্ছি এটা 3.1, এর দৈর্ঘ্য সাপোজ 3.1 সেন্টিমিটার। লেট তাহলে এখানে আমি যেই দুটো সংখ্যাকে দেখতে পাচ্ছি, যেই দুটো অঙ্ককে দেখতে পাচ্ছি বা ডিজিটকে দেখতে পাচ্ছি, আমার প্রথমে এই দুটো ডিজিটকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। এই দুটো ডিজিটের মধ্যে আমি অবশ্যই জানি এই প্রথম থ্রি যে ডিজিটটা আছে সেটা কারেক্ট, এটার বিষয়ে কোনো ডাউট নেই, নো ডাউট। বাট এটা মধ্যে ডাউট আছে যে এটা 1 হতেও পারে, 1 এর বেশিও হতে পারে, 1 এর কমও হতে পারে। বোঝা গেল? তাহলে এইখানে এই দৈর্ঘ্যটা মাপার জন্য আমার দুটো অঙ্কের প্রয়োজন পড়েছে, এই দুটো অঙ্ক। তাহলে এই ক্ষেত্রে যে মেজারমেন্টটা যে পরিমাপটি করা হয়েছে তার জন্য যে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে সেটির সংখ্যা কত? 2। ওকে, তাহলে এবার প্রশ্ন আসলো তাৎপর্যপূর্ণ সংখ্যা কাকে বলে? তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো কোন পরিমাপের, সাপোজ একটি পরিমাপ আছে 4.36, তার মধ্যে আমি যতটুকুকে এক্স্যাক্টলি বলতে পারবো, এক্স্যাক্টলি আমি যেই কয়টা সংখ্যাকে বলতে পারবো, যেমন এর মধ্যে সাপোজ আমি 4.3টাকে এক্স্যাক্টলি বলতে পারি, প্লাস আরেকটা আমার কাছে ডাউটফুল সংখ্যা আছে। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনটি? কোন পরিমাপের যতটুকুকে আমি এক্স্যাক্টলি বলতে পারবো প্লাস তার সঙ্গে একটি ডাউটফুল সংখ্যা, এইগুলো মিলে হবে সেই পরিমাপটির তাৎপর্যপূর্ণ সংখ্যা। একটু এক্সপ্লেন করা যায়। যেমন যদি আমার কাছে একটি পরিমাপ থাকে এরকম 29.73, সাপোজ পরিমাপটি করার সময় আমি এইটুকু এক্স্যাক্টলি বলতে পারি যে এর মধ্যে কোনো ডাউট নেই, ডাউট আছে শুধু শেষেরটাতে। তাহলে এখানে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি? দিস আর অল কারেক্ট, আর এটা আমার ডাউটফুল। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 4। এই হলো সিম্পল ভাষায় তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যায় কি জিনিস থাকবে? দুটো জিনিস থাকবে বা দুই ধরনের অঙ্ক থাকবে। এক ধরনের অঙ্ক যে বিষয়ে আমরা অ্যাবসলিউটলি শিওর যে এটা তো হবেই, যেমন এই ক্ষেত্রে 3 তো হবেই, তারপরে 0.1ও হতে পারে, 2ও হতে পারে, এই জায়গাটাতে আমাদের ডাউট আছে, দিস ইজ ডাউটফুল। ওকে, তাহলে যে কোনো পরিমাপের তাৎপর্যপূর্ণ সংখ্যা বলতে আমরা এটাই বুঝি। ওকে, এবার বিভিন্ন পরিমাপে যা আমরা পরিমাপ করছি, যাই পরিমাপ করি না কেন, সেই তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো কোনটা, মানে কোন ক্ষেত্রে কটা করে তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, কোন পরিমাপের কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, সেগুলো বোঝার কিছু নিয়ম আছে। এখন আমরা সেই নিয়মগুলো পড়ব। ওকে, এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো যেহেতু আমি স্কেলটা এঁকেইছি তাই বলে দিচ্ছি যে সাপোজ এই যে তারের দৈর্ঘ্যটি আছে, সাপোজ এখানে যে দৈর্ঘ্যগুলো আছে এটা 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, মাঝখানে 10টা দাগ আছে, তাহলে নিশ্চয়ই প্রতিটি ঘরের মান 0.1 সেন্টিমিটার। তাহলে এটা 3.1 এর বেশি, 3.2 এর কম।
আমি যদি 3.1 লিখি, এটা ম্যাক্সিমাম 3.2 হতে পারে, ম্যাক্সিমাম এটা 3.2 হতে পারে, বা যদি আমি 3.2 লিখি তাহলে এটা মিনিমাম 3.1 হতে পারে। তাহলে এর মধ্যে সবসময় ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে 0.1 সেন্টিমিটার। এটিকে বলা হয় লিস্ট কাউন্ট। এটিকে বলা হয় লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট বলতে আমরা কি বুঝি? লিস্ট কাউন্ট বলতে বুঝি কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে, যেমন স্কেল, বাটখারা, যাই হোক না কেন, যে কোনো মানে যন্ত্রের মাধ্যমে আমরা মিনিমাম যেইটুকু মাপতে পারি, বা তার মধ্যে মিনিমাম যেইটুকু ত্রুটি থাকতে পারে, বা সবচেয়ে কম যেই মানটুকু আমরা মাপতে পারি, সেটি হলো গিয়ে সেই স্কেলের লিস্ট কাউন্ট। যেমন এই স্কেলের লিস্ট কাউন্ট কত? 0.1 সেন্টিমিটার। এর মাধ্যমে আমরা মিনিমাম 0.1 সেন্টিমিটার লেন্থ মাপতে পারি। এই হলো আমাদের লিস্ট কাউন্ট। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যে কোনো স্কেলের মাধ্যমে আমরা যদি কোনো কিছু মাপতে চাই, স্কেল হতে পারে বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, তাহলে মিনিমাম তার মধ্যে যে ত্রুটিটা আসবে, বা তার মধ্যে ম্যাক্সিমাম যে ত্রুটিটা আসতে পারে, নট মিনিমাম, তার মধ্যে ম্যাক্সিমাম যে ত্রুটিটা আসতে পারে, সেটি হলো সেই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট। ওর মধ্যে ম্যাক্সিমাম এই পরিমাণ ত্রুটি আসা সম্ভব। ওকে, এবার কামিং ব্যাক টু দ্য টপিক, আমরা পড়ছিলাম তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাৎপর্যপূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? সেটা হলো কি, কোনো মেজারমেন্ট করার সময়, কোনো পরিমাপ করার সময় আমার দুই ধরনের অঙ্ক থাকতে পারে। এক ধরনের অঙ্ক হলো যে বিষয়ে আই এম অ্যাবসলিউটলি শিওর অ্যাবাউট, প্লাস আরো একটি অঙ্ক থাকবে যে বিষয়ে আই এম নট সো কনফিডেন্ট, যেটা আমার কাছে ডাউটফুল। তাহলে যেই বিষয়, যেই সংখ্যাগুলির মাধ্যমে, যেগুলোর বিষয়ে আই এম অ্যাবসলিউটলি শিওর প্লাস যেটা আমার ডাউটফুল, এই দুটো সংখ্যার যে যোগফল, যোগফল মানে এখানে দুটো আর এখানে একটা, 2 + 1 3, এই 3 হলো আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা। এইবার তাৎপর্যপূর্ণ সংখ্যা নির্ণয়ের আরো অনেক নিয়ম আছে, যেগুলো এখন আমরা করব। তাৎপর্যপূর্ণ সংখ্যা নির্ণয়ের নিয়মগুলি হলো এরকম, লিখে রাখছি: রুলস অফ কাউন্টিং সিগনিফিকেন্ট ফিগার্স। আমি এসএফ এর মাধ্যমে লিখছি সিগনিফিকেন্ট ফিগার্স, বা তাৎপর্যপূর্ণ সংখ্যা গণনার নিয়ম। তাৎপর্যপূর্ণ সংখ্যা গণনার নিয়ম। ওকে, রুল নাম্বার 1। রুল নাম্বার 1 বলেছে যে যদি কোনো পাঠে বা কোনো মেজারমেন্টে বা কোনো পরিমাপে যদি যতগুলো অশূন্য অঙ্ক আছে, যতগুলো নন জিরো নাম্বার আছে, যতগুলো নন জিরো নাম্বার আছে, সবগুলোই তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে all non-zero numbers are significant figures. সকল নন জিরো নাম্বার, মানে শূন্য বাদে অন্যান্য যে কোনো অঙ্ক থাকলে সেটি অবশ্যই একটি সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। উদাহরণ নেই, সাপোজ আমি একটি মেজারমেন্ট করছি এরকম, কোন একটি পাঠের, কোন একটি পরিমাপের পাঠ হলো 23.567 ইউনিট একক, সাপোজ আমি গ্রাম দিয়ে দিচ্ছি। কোন একটি কিছুর ভর হলো 23.567, তাহলে এই ক্ষেত্রে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 1 2 3 4 5। তাহলে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত আছে? 5। সবগুলোই নন জিরো, তাহলে আমাকে সবগুলোই নিতে হবে। আরো একটি লিখি, সাপোজ কোথাও একটা মাপছি 1.53 সেন্টিমিটার, তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 3। অল নন জিরো নাম্বারস, কোনো পাঠের মধ্যে যতগুলো নন জিরো নাম্বার আছে, সে নন জিরো মানে শূন্য নয়, অশূন্য, এমন প্রতিটি সংখ্যাই হলো তাৎপর্যপূর্ণ সংখ্যা। এবার আসা যাক রুল নাম্বার 2। রুল নাম্বার 2 বলে যে যদি আমার কাছে দুটো নন জিরো নাম্বারের মাঝখানে কোনো জিরো থাকে, যদি দুটো নন জিরো নাম্বারের মাঝখানে কোনো জিরো থাকে, তাহলে সেগুলোকে আমাকে কনসিডার করতে হবে। মানে লিখি, দুটি নন জিরো সংখ্যার মাঝে থাকা শূন্যগুলি, মাঝে থাকা জিরোগুলি
সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে গণ্য হবে। একটু আমি এটার এক্সপ্লেনেশনটা বুঝি কি বলতে চাইছি। উদাহরণ কিরকম নেব? উদাহরণ হলো এরকম যে দুটি নন জিরো সংখ্যার মাঝখানে যদি কোনো মাঝে থাকা চিহ্নগুলি সিগনিফিকেন্ট ফিগার হিসেবে গণ্য হবে। উদাহরণ হলো এরকম, সাপোজ এরকম আছে আমার কাছে 23.507। রুল নাম্বার 1 থেকে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো আছে? 1 2 3 4। এবার এটা একটি সিগনিফিকেন্ট ফিগার, এটা একটি সিগনিফিকেন্ট ফিগার, তাই তো? তার মাঝখানে একটি শূন্য আছে। এই শূন্যটা কি? দুটো সিগনিফিকেন্ট ফিগারের মাঝখানে আছে, দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝখানে আছে। তাহলে সেটিকেও আমাকে সিগনিফিকেন্ট ফিগার হিসাবে গণ্য করতে হবে। তাহলে এখানে আমার সিগনিফিকেন্ট ফিগার কটা আছে? 1 2 3 4, 5টি তাৎপর্যপূর্ণ সংখ্যা। আরো একটি উদাহরণ নিই, সাপোজ এইরকম আছে 203.07। তাহলে এটি 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 নন জিরো, এগুলো আমাদের সিগনিফিকেন্ট নাম্বার। এদের মাঝখানে আবার দুটো জিরো আছে। দুটো নন জিরো নাম্বারের মাঝখানে যদি কোনো জিরো থাকে তাহলে সেটিকে আমাকে অবশ্যই কনসিডার করতে হবে। এই ক্ষেত্রেও হবে আমার অ্যান্সার 5। ওকে, এবার আসা যাক রুল নাম্বার 3। এবার আসা যাক রুল নাম্বার 3। রুল নাম্বার 3 বলে যে যদি সংখ্যাটি একের ছোট হয়, যদি সংখ্যাটি একের ছোট হয়, তার মানে একের ছোট মানে অবশ্যই 0 পয়েন্ট দিয়ে শুরু হবে। যদি সংখ্যাটি একের ছোট হয় মানে অবশ্যই 0 পয়েন্ট দিয়ে শুরু হবে। তাহলে দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে তাহলে সেগুলোকে আমরা কখনোই কখনোই তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসাবে গণ্য করব না। আমি লিখছি না, আমি কথাটা বলে দিচ্ছি, তোমরা নিজেদের খাতায় নোট করে নাও। যদি এমন কোনো কিছু থাকে যে যেটা একের কম, যদি পার্টটা একের কম হয়, তাহলে নন জিরো নাম্বার যেগুলো আছে তার আগে যদি কোনো শূন্য থেকে থাকে তাহলে সেগুলোকে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসাবে গণ্য করব না। উদাহরণ, যদি এমন কিছু থাকে 0.093, দশমিকের পরে শূন্য আছে, একের কম, এই জন্য দশমিকের আগে 0 এবং দশমিকের পরে একটি শূন্য আছে, কিন্তু এই ক্ষেত্রে এই দুটো শূন্যকে আমরা কখনোই তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে গণ্য করব না। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত আছে? 1 + 1, তার মানে 2টি। ওকে, আরো একটি উদাহরণ নিই। যদি এমন থাকে 0.503, তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা দশমিকের একের কম, তাহলে প্রথম শূন্যটি আমরা নিচ্ছি না। তারপরে এই শূন্যটা কোথায় আছে? 5 এবং 3-এর মাঝখানে। এটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা, কারণ সকল অশূন্য অঙ্কই হলো তাৎপর্যপূর্ণ সংখ্যা। রুল নাম্বার 1, এটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা, মাঝে একটি তাৎপর্যপূর্ণ শূন্য আছে, তাহলে সেটি অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে আমার নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ইজ 3। তাহলে এখানে আমার কাছে 3 নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার আছে। ওকে, এই হয়ে গেল আমাদের রুল নাম্বার 3। এবার আসা যাক রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি বলেছে? রুল নাম্বার 4 বলেছে যদি কোন সংখ্যার দশমিকের পরে শূন্য থাকে, যদি কোনো পাঠে সংখ্যার পরে একটি দশমিক, তারপরে একটি শূন্য আছে বা দুটি শূন্য আছে, তাহলে দশমিকের পরের শূন্যগুলিকে আমার অবশ্যই তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে গণ্য করতে হবে। যেমন যদি কোথাও পাঠ লেখা থাকে এরকম 433.0, যদি কোথাও পাঠ থাকে 433.0, তাহলে দশমিকের পরে একটি শূন্য আছে, তাহলে এখানে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি? 1 2 3 4টি। তাহলে এখানে আমার 4 নাম্বারস অফ সিগনিফিকেন্ট ফিগার্স। আরো একটি উদাহরণ নিই, যদি এমন থাকে 23.3050, তাহলে আমার
ইয়ে কত হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6, এটিও নিব এটিও নিব, দশমিকের পরে থাকলে তো নিতেই হবে। এবং এটি কোথায় আছে, এটি আছে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝখানে, তাহলে এখানে হচ্ছে আমার 6। বোঝা গেল? এবার তাহলে আমরা অবশ্যই এখানে বুঝতে পারছি যে অবশ্যই এখানে বুঝতে পারছি যে 44 আর 44.0 এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে। পার্থক্য কি? কি পার্থক্য? এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 2, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 3। তাহলে এর মাধ্যমে আমি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি পাচ্ছি? 44 এবং 44.0 এর মধ্যে পার্থক্যটা কোথায়? এবার আমরা সেটা খোঁজার চেষ্টা করি। একদম শুরুতে আসি তাৎপর্যপূর্ণ সংখ্যার ডেফিনিশনটা কি। ডেফিনিশন হলো তাৎপর্যপূর্ণ সংখ্যা কি? কোনো পরিমাপের যে বিষয়ে আমরা ফিক্সড, যেটার বিষয়ে আমরা কনফিডেন্ট, সেটা প্লাস একটি ডিজিট যেটার বিষয়ে আমাদের ডাউট আছে। তাহলে এইখানে কি, এইখানে এই 4 এর বিষয়ে আমি কনফিডেন্ট আর এই 4 হলো আমার ডাউটফুল। তার মানে এখানে সংখ্যার পরিমাপটা কি হতে পারে? হতে পারে এরকম 44 বা 45। বোঝা গেল? এবার এখানে আসি, এখানে কি হতে পারে? এখানে এই দুটোর বিষয়ে আমি কনফিডেন্ট এবং শেষেরটা আমার ডাউটফুল, তাহলে অ্যান্সারটা হতে পারে 44.1 হতে পারে বা 44.2 হতে পারে, সরি 44.0 হতে পারে বা 44.1 হতে পারে। এটা হলো পার্থক্য। 44 মানে আমার আনসার 44 বা 45 হতে পারে, আর 44.0 মানে আনসার 44.0 বা 44.1 হতে পারে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি দুটো পরিমাপের ক্ষেত্রেই আমার এই ক্ষেত্রে আমার ত্রুটিটা বেশি এবং এই ক্ষেত্রে আমার ত্রুটির পরিমাণ কমে যাচ্ছে। আমি এক্স্যাক্ট জায়গা মতন পৌঁছাতে পারছি এই ক্ষেত্রে। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যার একটি বিশাল বড় বৈশিষ্ট্য আমরা এখান থেকে জেনে গেলাম যে কোনো পরিমাপে তাৎপর্যপূর্ণ সংখ্যা যত বেশি হয় সেই পরিমাপের নির্ভুলতা তত বেশি হয়, সেই পরিমাপে ত্রুটি তত কম হয়। তাহলে আমরা এটা লিখে রাখি, যত বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা তত কম ত্রুটি। যত বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা, যত, লিখে রাখি, কোনো পরিমাপে যত বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা তত কম ত্রুটি। এটি একটি খুব ইম্পর্টেন্ট লাইন। এটি একটি খুব ইম্পর্টেন্ট লাইন যে কোনো পরিমাপে যত বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা তত কম ওর ত্রুটি হবে। ওকে, এবার আসা যাক আমাদের পরবর্তী রুলসে। এটা হবে রুল নাম্বার 5। রুল নাম্বার 5 কি? যদি সংখ্যাটি 1-এর বেশি হয় এবং দশমিক যুক্ত হয়, যেমন 2.05, অন্যভাবে ধরি 20.5, ওকে, তাহলে দশমিকের আগে যদি কোনো শূন্য থাকে সেটিকে আমাকে অবশ্যই কনসিডার করতে হবে। এটা আমি অন্যভাবে বলতে পারি যে এটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে সেটিকে আমাকে অবশ্যই কনসিডার করতে হবে। বোঝা গেল? এর আগের বার রুলসটা কি ছিল? রুলসটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি যে যদি দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝে কোনো শূন্য থাকে, আমি রুল নাম্বার 2 এর কথা বলছি। রুল নাম্বার 2 ছিল যদি দুটো অঙ্কের মাঝখানে, যদি কোনো নন জিরো নাম্বারের মাঝখানে একটি জিরো থাকে তাহলে সেটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। এবার রুলসটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, যদি দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝখানে একটি শূন্য থাকে তাহলে সেটিকে আমার অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে কনসিডার করতে হবে। বোঝা গেল? তাহলে যদি আমার কাছে এরকম কোনো কিছু থাকে 20.0, তাহলে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 20.0।
এটি একটি নন জিরো সংখ্যা, এই জন্য এটাকে আমাকে কনসিডার করতে হবে নাম্বার 1। দশমিকের পরে শূন্য আছে, রুল নাম্বার 4 কনসিডার করতে হবে। এই সংখ্যাটি কোথায়? এটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটি একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা, তার মাঝে একটি সংখ্যা আছে। তাহলে আমার মোট নাম্বার কত? 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যা এখানে পড়েছে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের 5 নম্বর রুল, বাট এটাকে আমরা 2 নম্বর রুলের সঙ্গে কম্বাইন করে দিচ্ছি। ওকে, এবার আসা যাক নেক্সট রুল। রুল নাম্বার 6। রুল নাম্বার 6 বলেছে যে যদি কোনো সংখ্যা থাকে, যদি কোনো পার্ট থাকে এরকম 2 3 2 0 0 2 3 2 0 0, তাহলে এই যে শেষে শূন্যগুলি আছে, শেষে যেই শূন্যগুলি আছে দশমিক ছাড়া সংখ্যা, এটা মাথায় রাখতে হবে, দশমিক ছাড়া সংখ্যা, তাহলে শেষের শূন্যগুলিকে আমরা কনসিডার করব না, এগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা নয়। ওকে, এইটা কোথায় দেখা যায়? বিশেষ ক্ষেত্রে এই জিনিসগুলো কোথায় দেখা যায়? এগুলো দেখা যায় যখন আমরা একক পরিবর্তন করি তখন। যেমন সাপোজ আমার কাছে আছে 2, এটাকেই লিখছি 2.32, সরি এমন ভাবে লিখি 23.2 কেজি। তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? তাৎপর্যপূর্ণ সংখ্যা অবশ্যই 3টি। এবার এটাকে আমি গ্রামে পরিবর্তন করি, 23200 গ্রাম হয়ে যাবে। তাহলে কি আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা 5 হবে? অবশ্যই হবে না, কারণ আমি বলেছি দশমিক না থাকলে শেষে যদি কোনো শূন্য থাকে সেটাকে আমরা কখনোই কনসিডার করব না। তাহলে এইখানেও আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা 3। অর্থাৎ একক পরিবর্তন করলে কখনোই তাৎপর্যপূর্ণ সংখ্যা পরিবর্তন হয়ে যায় না। এটি একটি আমরা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে লিখে রাখি। একক পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ সংখ্যা পরিবর্তন হয় না। বাংলা হাতের লেখা খুবই খারাপ, আশা করি ইউ ক্যান অ্যাডজাস্ট, তোমরা নিজেরা লিখে রাখতে পারো। একক পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ সংখ্যা পরিবর্তন হয় না। ওকে, যদিও বাংলা হাতের লেখা খারাপ হওয়ার জন্য আমি খুবই লজ্জিত, কিছু করার নেই। ওকে, লেটস গো অন। তাহলে যদি আমি কখনো একক পরিবর্তন করি, সাপোজ আমি কেজি থেকে গ্রামে আসছি, মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি, তাহলে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা, কোনো পরিমাপে তাৎপর্যপূর্ণ সংখ্যা পরিবর্তন হবে না। এবার আসা যাক আরো একটি ফ্যাক্টর, সেটি হলো এই রুলটাকে একটু অন্যভাবে লিখি। সেটা হলো গিয়ে যদি আমার 10 এর পাওয়ারে কিছু থাকে, 10 টু দি পাওয়ার হিসাবে, তাহলে সেই 10 টু দি পাওয়ার গুলোকে আমরা কখনোই কনসিডার করব না তাৎপর্যপূর্ণ সংখ্যা। যেমন উদাহরণ লিখছি, যদি আমার কোথাও এরকম থাকে, এটাকেই লিখছি 23200 ছিল, তো তাহলে এখানে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কত? 3টি। এবার আমি এটাকে 10 টু দি পাওয়ার হিসাবে লিখি, এমন 2.32 ইন্টু 10, আই থিঙ্ক 4 হবে। তাহলে একটু আগেই বললাম পাওয়ারস অফ টেন্স বা কোনো কিছুর পাওয়ার, এগুলোকে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যায় ধরি না। তাহলে আমার আনসার কত হবে? অবশ্যই 3টি। বোঝা গেল? বা যদি আমার কাছে কোথাও এরকম থাকে 5 ইন্টু, সাপোজ এরকম আছে 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো 2। এগুলোকে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যায় ধরি না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এরকম হবে এটাকে জাস্ট আমি একটু এক্সপ্লেন করি, যে আমরা যদি এটাকে ভেঙেও লিখতাম তাও দেখতাম যে 2ই আসতো আনসার। এখান থেকে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটাকে একটু ভেঙে লিখি। এটা মানে কি? এটা মানে হলো 0.0051। ওকে, ঠিক আছে, এটা মানে হলো এফেক্টিভলি এটা। তাহলে এখানে কি দশমিকের এই যে কি বললাম, 1-এর থেকে ছোট কোনো সংখ্যা যদি থাকে, তাহলে নন জিরো নাম্বারের আগে যেই শূন্যগুলো থাকে সেগুলোকে আমরা কনসিডার করি না। রুল নাম্বার 3, এটা ছিল আমাদের রুল নাম্বার 3, যে সেগুলোকে আমরা কনসিডার করি না, এগুলোকে বলে প্রি জিরোস। যাই হোক, এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এখানে আমার
দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে। ওকে, এবার আসা যাক রুল নাম্বার 6। রুল নাম্বার 6 কি বলছে? বলছে যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে সেই ধ্রুবকের ক্ষেত্রে আমার ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স থাকবে। কোনো ধ্রুবকের অসীম সংখ্যক কোন ধ্রুবকের অসীম সংখ্যক সিগনিফিকেন্ট ফিগার্স বর্তমান, কোন ধ্রুবকের অসীম সংখ্যক সিগনিফিকেন্ট ফিগার্স বর্তমান। উদাহরণ, সাপোজ আমি একটা বৃত্ত ধরি, বৃত্ত, ঠিক আছে, বৃত্তের আমাকে পরিধি বের করতে হবে। পরিধি কত? 2πr। এখানে এই 2πটা কি? এটি একটি ধ্রুবক, এই 2p একটি ধ্রুবক, পাইটি একটি ধ্রুবক, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা পরিমাপ করি না, এই দুইটা কিন্তু পরিমাপ করার বিষয় না, এটা ফর্মুলায় আছে। তাহলে এটা আমাকে পরিমাপ করতে হয় না, এটাকে আমাকে পরিমাপ করতে হয় না। এগুলো আমার কাছে পারফেক্ট মান জানা আছে, সেটি হলো 2 এবং এটা মানে হলো 22/7। এগুলোর এক্সাক্ট মান আমরা জানি, তাহলে এদের ক্ষেত্রে কি হবে? তাৎপর্যপূর্ণ সংখ্যা, অসীম সংখ্যা। এবার আমরা জাস্ট ক্লাসের শুরুতে চলে যাই। আমরা বলেছিলাম যত বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা তত এক্স্যাক্টলি আমরা পরিমাপ করতে পারবো, তত ত্রুটি কম হবে। এদের ক্ষেত্রে কি? এদের ক্ষেত্রে অসীম সংখ্যক তাৎপর্যপূর্ণ সংখ্যা, অর্থাৎ এদের ত্রুটি টেন্ডস টু জিরো। টেন্ডস টু জিরো মানে প্রায় জিরো বা বলা যায় এদের ত্রুটি জিরো, এদের মধ্যে কোনো ত্রুটি নেই, যেমন এই দুইটা। ওকে, সেরকম আমরা অন্য কোনো ফর্মুলা ধরি। সাপোজ এমন ভাবে লিখছি, একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a²। এই √3/4টা কি আমরা পরিমাপ করি না, আমরা পরিমাপ করি সেই সমবাহু ত্রিভুজটির দৈর্ঘ্য, এটা আমরা পরিমাপ করি। কিন্তু এটা আমাদের ফর্মুলা এবং এর মানটা এক্সাক্ট। তাহলে কোন ধ্রুবকের অসীম সংখ্যক সিগনিফিকেন্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যা বর্তমান। আরো কাদের হতে পারে? আরো অন্যান্য যা ধ্রুবক আছে, আলোর বেগ হতে পারে, শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ হতে পারে। ওকে, যেগুলো আমরা পরিমাপ করি না, যেগুলো আমাদের কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট, এই ধরনের জিনিসের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি রুলস অফ সিগনিফিকেন্ট ফিগার্স। এবার আমরা পড়বো সিগনিফিকেন্ট ফিগারের যোগ বিয়োগ, মানে যোগ বিয়োগ উইথ কনসিডারিং সিগনিফিকেন্ট ফিগার্স। যোগ বিয়োগ গুণ ভাগ কনসিডারিং সিগনিফিকেন্ট ফিগার্স, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করবো কিন্তু সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকে মাথায় রেখে। এবার দেখা যাক গুণ বা ভাগের ক্ষেত্রে কি করে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যার কনসেপ্টকে ইউজ করতে পারি। গুণ বা ভাগের ক্ষেত্রে কিভাবে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যার কনসেপ্টকে ইউজ করতে পারি। ওকে, সাপোজ আমি দুটো সংখ্যা গুণ করব, একটি হলো 1.23 এবং একটি হলো 2.3, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যা গুণ করার ক্ষেত্রে বা ভাগ করার ক্ষেত্রে আমাকে সবার প্রথমে দেখতে হবে এদের মধ্যে কতগুলি সংখ্যা আছে বা কতগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। এর মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত আছে? 3টি, এবং এর মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 2টি। বোঝা গেল? ওকে, তাহলে পরে এদের যে গুণফল হবে সেখানেও তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি হবে মাথায় রাখতে হবে। যখনই আমরা দুটো সংখ্যার গুণ বা ভাগ করব, যার মধ্যে সবচেয়ে কম পরিমাণ তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, সেই সংখ্যা যতগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সেই পরিমাপে যতগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা, সেটি হলেও আমার গুণফল বা ভাগফলের তাৎপর্যপূর্ণ সংখ্যা। গুণফল বা ভাগফলে ততগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে। যেমন উদাহরণ দিলেই বোঝা যাবে,
এর মধ্যে 3টি আছে, এর মধ্যে 2টি আছে। কোনটিতে কম আছে? এই পরিমাপে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কম আছে, তাহলে এটি হলো আমার কম তাৎপর্যপূর্ণ সংখ্যা বিশিষ্ট পরিমাপ। তাহলে এর গুণফলে আমার কটি পরিমাপ থাকবে, কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে? অবশ্যই 2টি। ওকে, আমরা একটু করার চেষ্টা করি। আমি একটু সোজা সংখ্যা নিয়ে দুটো করতে যেন আমাদের সুবিধা হয়। এরকম আমার কাছে সাপোজ একটি গুণ আছে, দেখা যাচ্ছে 1.2 × 36.72। আমি এখানে একটু তাৎপর্যপূর্ণ সংখ্যা বলে দিই। এখানে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 2টি, এখানে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 4টি। তাহলে গুণ বা ভাগের ক্ষেত্রে আমি কি দেখব? কোনটিতে আমার সবচেয়ে কম পরিমাণ তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, যেটা কিনা এটা 2টি। তাহলে আমার গুণফলেও 2টি তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে। তাহলে আমার গুণফলেও 2টি তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে। তাহলে আমার আনসারটা 44.064 আসবে না, আনসার আসবে শুধুমাত্র 44। কথাটা বোঝা গেল? তাহলে গুণ বা ভাগের ক্ষেত্রে আরো একটি উদাহরণ, ডিভাইডের ক্ষেত্রে একই রকম ভাবে ভাগের ক্ষেত্রে কি হবে? ধরি আমার কাছে দুটো পরিমাপ আছে, একটি 11, একটি 3। তাহলে এখানে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি? 2টি, এবং এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 1টি। তাহলে যদি আমি ডিভাইড করি 11/3 করলে কত আসবে? আসবে 3.6666. রুলস কি? নিয়ম কি? নিয়ম হলো আমার অঙ্কগুলি, পরিমাপগুলির মধ্যে যার মধ্যে সবচেয়ে কম পরিমাণ তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, আমার ডিভিশনের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে ভাগফলেও ঠিক তত পরিমাণ তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকতে হবে। এখানে আমার 11-এ আছে 2টি আর 3-তে আছে 1টি, তাহলে ভাগফলের মধ্যেও আমার সবচেয়ে কম পরিমাণ তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকতে হবে, বা উত্তর হবে 3, শুধুমাত্র 3। আমরা 1টির বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা রাখতে পারবো না। তাহলে আমরা কি পাচ্ছি? 11/3 = 3। বোঝা গেল? তাহলে এইভাবে করে আমরা সিগনিফিকেন্ট ফিগারকে কনসিডার করে যোগ বা গুণ বা ভাগ করতে পারি। এবার আসা যাক যোগ বিয়োগ। যোগ বিয়োগের রুলস কি? যোগ বিয়োগের নিয়ম হলো, আমার কাছে যদি দুটো পার্ট থাকে, একটি 1.24 এবং একটা আছে 3.315, সাপোজ আমি এগুলো যোগ বা বিয়োগ করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি আছে সেটিকে ক্যালকুলেশন করতে হবে না। আমাকে জানতে হবে না এদের মধ্যে কতগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। আমাকে কি জানতে হবে? আমাকে জানতে হবে যে দশমিকের পরে কোন পাঠে বেশি বা কম সংখ্যক সংখ্যা আছে। যেমন এইখানে দশমিকের পরে আছে 3টি, এখানে আছে দশমিকের পরে 2টি অঙ্ক, এখানে আছে দশমিকের পরে 3টি অঙ্ক, এখানে আছে দশমিকের পরে 2টি অঙ্ক। তাহলে আমার যোগফল বা বিয়োগফলের ক্ষেত্রে অঙ্ক সংখ্যা কত হবে? অঙ্ক সংখ্যা হবে দশমিকের পরে কতগুলি সংখ্যা কনসিডার করব? সবচেয়ে কম যে পার্টটা আছে তার যতগুলি অঙ্ক, দশমিকের পরে যেই পার্টগুলো আছে। এবার আসা যাক যোগ বা বিয়োগের ক্ষেত্রে নিয়মটি কি হবে। সাপোজ আমি এই যোগ বা বিয়োগটি করতে চাই, 1.2 এবং 3.315, এই যোগটি আমি করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমাকে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি আছে সেটিকে ক্যালকুলেশন করতে হবে না। আমাকে এটা জানতে হবে না কতগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। আমাকে কি জানতে হবে? আমাকে জানতে হবে দশমিকের পরে কোন মাপে বা কোন পরিমাপে বা কোন পাঠে কতগুলি সংখ্যা আছে। দশমিকের পরে, এখানে দশমিকের পরে আছে 3টি, এখানে দশমিকের পরে আছে 1টি। তাহলে আমার যোগফলের ক্ষেত্রে কি হবে? যোগফলের ক্ষেত্রেও দশমিকের পরে সবচেয়ে কম সংখ্যক সংখ্যা থাকে। যেমন যদি আমি যোগ করি তাহলে বোঝা যাবে 3.315 এবং 1.2 এর আমি যদি যোগ করি তাহলে আসবে 5154। তাহলে এখানে এর ক্ষেত্রে 3টি আছে, এখানে 1টি আছে। তাহলে এটিতে কম আছে, সেটিতে যতগুলি দশমিকের পরে সংখ্যা আছে আমার যোগফল বা বিয়োগফলেও ততগুলি দশমিকের পরে সংখ্যা থাকবে। যেমন এখানে আছে a,
দেখা যাচ্ছে 3টি আছে, কিন্তু যেহেতু এর মধ্যে সবচেয়ে কম আছে বা একটি আছে, তাহলে আমার যোগফল বা বিয়োগফল একটিই থাকবে। উত্তর আসবে আমার 4.5। আরো একটি উদাহরণ নিই, তাহলে বোঝা যাবে ভালো। সাপোজ আছে আমার কাছে 2.321 এবং 6.9547 যোগ করব। করে যেটাই আসবে, আমি এইটুকু জানি আমাকে দশমিকের পরে কয় ঘর নিতে হবে। দশমিকের পরে নিতে হবে 3 ঘর, কারণ সবচেয়ে যেই পরিমাপে, কারণ এই পরিমাপটাতে সবচেয়ে কম সংখ্যক দশমিকের পরে সংখ্যা আছে। তার মানে আমার উত্তরটা কত হবে? উত্তরটা আসবে এরকম 75793। তাহলে আমার উত্তরটা আসবে 9.275। তাহলে আমার যোগফল বা বিয়োগফলে দশমিকের পরে কতগুলি সংখ্যা থাকবে, আমাকে ততগুলি সংখ্যা নিতে হবে যেটা হবে সবচেয়ে কম। মানে যেই সংখ্যাগুলো আমি যোগ করছি তাদের মধ্যে যেই সংখ্যাটা দশমিকের পরে সবচেয়ে কম সংখ্যক সংখ্যা আছে, ততগুলি সংখ্যা আমাকে রাখতে হবে। যেমন এখানে রাখতে হবে 3টি। ওকে, তাহলে এই ছিল আমাদের কিছু তাৎপর্যপূর্ণ সংখ্যার রুলস। এবার আসা যাক রাউন্ড অফ। ছোটবেলায় আমরা বারবার করে এসেছি রাউন্ড অফ। পরীক্ষায় বা ফিজিক্সের প্রবলেমগুলো করার ক্ষেত্রে রাউন্ড অফের রুলসগুলো জানা খুব জরুরি। ঠিক আছে, রাউন্ড অফ বা আসন্ন মানের রুলগুলি কিরকম লিখি আমরা, সংখ্যাগুলো লিখলে বুঝে যাবো। সাপোজ আমার কাছে এরকম আছে 23.268। আমাকে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত যদি আমাকে আসন্ন মান নির্ণয় করতে হয়, তাহলে আমাকে এই পর্যন্ত রাখতে হবে দশমিকের পরে 2 ঘর। তাহলে সেই ক্ষেত্রে আমাকে তারপরে সংখ্যাটিকে দেখতে হবে। যদি সংখ্যাটি 5-এর বেশি হয়, তাহলে প্রথম সংখ্যাটি বেড়ে যাবে। যেমন এই ক্ষেত্রে 5-এর বেশি আছে, তাহলে আমার রাউন্ড অফ হয়ে সংখ্যাটি কত আসবে? 23.27। এটি আমরা সকলেই জানি। এবার আসছে রুলস নাম্বার 2, যে সংখ্যাটি যদি এরকম হয় 23.624, তাহলে আমাকে যদি 2 ঘর পর্যন্ত, দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে হয়, আমাকে আমার থার্ড সংখ্যাটি দেখতে হবে। এবার সংখ্যাটি কি? এবার সংখ্যাটি 5-এর কম। তাহলে আনসার কি হবে? তাহলে জাস্ট এই 4টাকে মুছে দিতে হবে। তাহলে আনসার হবে 23.62। মানে যদি আমার যতটুকু পর্যন্ত আসন্ন মান বের করতে হবে তারপরে সংখ্যাটি 5-এর কম হয়, তাহলে আমার যা আছে মান তাই থাকবে বা অপরিবর্তিত থাকবে। রুলস নাম্বার 3 কি বলেছে? যদি কোনো সংখ্যার ক্ষেত্রে যতটুকু পর্যন্ত আসন্ন মান বের করতে হবে তারপরে যদি 5 থাকে, 5-এর বেশি হলে কি হবে? 5-এর বেশি হলে 63 হয়ে যাবে, 5-এর কম হলে 62ই থাকবে। কিন্তু যদি সংখ্যাটি 5 থাকে এবং তারপরে যদি আরো কোনো সংখ্যা থাকে, অশূন্য সংখ্যা, যদি 5-এর পরে আর কোনো অশূন্য সংখ্যা থাকে, তাহলে আমার 2 ঘর পর্যন্ত রাউন্ড অফ হবে 2, এটা হয়ে যাবে 63। তাহলে এখানে আমার 1 বেড়ে যাবে। যদি 5-এর পরে কোনো অশূন্য সংখ্যা থাকে, 5-এর পরে যদি কোনো অশূন্য সংখ্যা থাকে, তাহলে আমার 2 ঘর পর্যন্ত দশমিকের মান 1 বেড়ে যাবে। ওকে, মানে এটা হয়ে যাবে এরকম। যদি কোনো পরিমাপে যতটুকু পর্যন্ত আসন্ন মান বের করতে হবে 2 ঘর পর্যন্ত, সাপোজ তারপরের সংখ্যাটি 5 হয়, বা 5-এর পরে যদি 0 থাকে, বা যদি শেষ সংখ্যাটি শুধু 5 থাকে বা 5-এর পরে 0 থাকে, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে দেখতে হবে তার আগের সংখ্যাটি কত। সেটি যদি জোড় হয় তাহলে সেটি অপরিবর্তিত থাকবে, তাহলে উত্তরটা হবে আমার 23.62। কিন্তু যদি এমন থাকতো 23.635, তাহলে কি হলো? আমাকে 2 ঘর পর্যন্ত বের করতে হবে, তারপরে আছে 5, তাহলে আমাকে তারপরে কি আছে? কিছু নেই বা 0 আছে, তাহলে আমাকে তার আগেরটি দেখতে হবে। এবার এটি আছে অযুগ্ম, তাহলে আমার কি হবে? এই 3টি 1 বেড়ে যাবে, তাহলে আসবে 23.6। ওকে, তাহলে এই হলো আমাদের কিছু রাউন্ড অফের রুলস। তোমরা এই রুলসগুলোকে মাথায় রাখতে হবে। সেগুলো কি? যদি 5-এর বেশি থাকে তাহলে 23.62টা বেড়ে যাবে, যদি 5-এর কম হয় তাহলে একই থাকবে। যদি 5 থাকে তাহলে আমাকে দেখতে হবে 5-এর পরের সংখ্যাটি কি।
যদি অশূন্য হয় তাহলে কি হবে, যদি 5-এর পরের সংখ্যাটা অশূন্য হয় তাহলে এটা 23.62টা আবার 63 হয়ে যাবে। কিন্তু যদি 5ই থাকে এবং পরের সংখ্যাটি কিছু নেই বা শূন্য আছে, তাহলে আমাকে তার আগের সংখ্যাটি দেখতে হবে। যদি যুগ্ম হয় তাহলে একই থাকবে, যদি অযুগ্ম হয় তাহলে 1 বেড়ে যাবে। ওকে, এই হলো আমাদের রাউন্ড অফ বা আসন্ন মানে কিছু রুলস। এবার আসা যাক কিছু প্রবলেমস। প্রথমে আসা যাক আজকের ক্লাসে প্রথম প্রবলেম। বলেছিল 1.76টি কি আছে, 1.76 কেজি ভরের 25টি বল আছে। তাহলে মোট ভর কত হবে, তাহলে অবশ্যই এটাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এবার এখানে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, এটা হলো 1.76 কেজি আর এটা হলো 25টি বল। এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার, 25টি বল যেটা তখন বলা হয়নি। যখন আমি 25টি বল গুনবো তখন কি আমার মনে কোনো সন্দেহ থাকবে যে 25টি 25.1 হতে পারে, 25.2 হতে পারে? আমি তো এক্স্যাক্টলি গুনতে পারবো, আমরা তো এক্স্যাক্টলি গুনতে পারবো 25টি বল, 10টি কলা, 7টি বল, 7টি লেবু। তাহলে সেই ক্ষেত্রে এর ক্ষেত্রে আমি তো এক্স্যাক্টলি জানতে পারবো কটা বল আছে, এটা গুনতে আমার কোনো সমস্যা হবে না। তাহলে এই ধরনের জিনিসের ক্ষেত্রে, এই ধরনের পরিমাপের ক্ষেত্রে অবশ্যই আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে অসীম। বোঝা গেল? তাহলে এই ধরনের পরিমাপ যখন আমি এক্স্যাক্টলি বলতে পারবো, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট এবং কোনো পরিমাপ যেটাকে আমি এক্স্যাক্টলি প্রিসাইসলি মাপতে পারবো, সেটার ক্ষেত্রে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হয়? অসীম সংখ্যা। তাহলে 1.76 ইন্টু 25 করতে হবে। এখানে আমার সিগনিফিকেন্ট ফিগার কত আছে? অসীম সংখ্যক, বা এখানে আমার অসীম সংখ্যক তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে এবং এখানে আছে 3টি। ঠিক আছে, তাহলে আমাদের রুলস কি আছে? মাল্টিপ্লিকেশনের রুলস হলো গুণফলে কতগুলি সিগনিফিকেন্ট ফিগার থাকবে, যেই সংখ্যাগুলোকে আমি গুণ করছি তাদের মধ্যে যেটিতে কম সংখ্যক তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, যতগুলি কম আছে মানে যতগুলি কম সংখ্যক যতগুলি আছে ততগুলি থাকতে হবে। তাহলে এখানে আছে অসীম আর এখানে আছে 3টি, তাহলে আমার আনসার যেটা আসবে, আনসারে কতগুলি সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে? অবশ্যই 3টি। ওকে, এবার আমি একটু আনসারগুলোকে লিখি। আনসারগুলো কি কি ছিল? আনসারগুলো ছিল 0.44 ইন্টু 10 কিউব, 44.0, 44 and 44.00। তাহলে আনসারটা কি হবে? যদি আমি এটা ধরি তাহলে কি হবে? 10-এর পাওয়ারটাকে আমরা বাদ দিই, ধরি না। যদি 1-এর কম হয় তাহলে দশমিকের আগেরটাকেও আমরা ধরি না, বা নন জিরোর আগেরটাকে আমরা ধরি না। তাহলে এখানে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 2টি। এখানে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি আছে? 1, 2 এবং দশমিকের পরে চিহ্নকে সবসময় কনসিডার করতে হয়, এটা হলো 3। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 2, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 4। আমার আনসারে কতগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে? হতে হবে 3টি, কারণ 1.76-এ 3টি আছে। তাহলে অবশ্যই এটি হলো আমার সঠিক উত্তর। বোঝা গেল? ওকে, তাহলে এইভাবে করে আমরা কিছু প্রবলেমস করতে পারি। এবার আসা যাক নেক্সট প্রবলেম। প্রবলেমটা কি বলেছে? বলছে দ্য সাইডস অফ এ রেক্ট্যাঙ্গেল আর 6.01 মিটার অ্যান্ড 12 মিটার। মানে একটি আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্যগুলো দেওয়া আছে 6.01 মিটার এবং 12 মিটার। টেকিং সিগনিফিকেন্ট ফিগার্স ইনটু অ্যাকাউন্ট দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ। তাহলে আমাকে এর ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল মানে কি? 6.01 ইন্টু 12। ওকে, তাহলে আমাকে এখানে কি কনসিডার করতে বলেছে? সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি আছে? 3টি, এখানে আছে 2টি। তাহলে আমার অবশ্যই আনসারে 2টি তাৎপর্যপূর্ণ সংখ্যা বিশিষ্ট উত্তর হবে। ওকে, এবার আমরা উত্তরগুলো দেখি কি কি আছে। যদি আমি এটা ক্যালকুলেশন করি আমি অবশ্যই জানবো অ্যান্সারটা আসবে এখান থেকে আমার 6/72.12। ঠিক আছে, কিন্তু উত্তর কি হতে হবে? 2টো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকতে হবে, কারণ এটিতে 2টো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে এবং এটিতে 3টি আছে, যেটি সবচেয়ে কম সেটি আমাকে নিতে হবে। তাহলে আনসার আসবে 72, অর্থাৎ 92 এর এ নম্বর অপশন হলো কারেক্ট উত্তর।
পরবর্তী প্রবলেমটি কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ডিস্ক অফ রেডিয়াস 1.1 সেন্টিমিটার। 1.1 সেন্টিমিটারের ডিস্ক আছে, তার এরিয়া বের করতে হবে। ফর্মুলা কি আছে? ফর্মুলা পাই আর স্কোয়ার। ঠিক আছে, যদি করি তাহলে কি হবে? আমাকে বেসিক্যালি কি করতে হবে? পাই ইন্টু আর ইন্টু আর। ঠিক আছে, এখানে তো অসীম সংখ্যক আছে, এখানে 1.1 এবং এখানে 1.1। মাল্টিপ্লিকেশন করলে কি হবে? মাল্টিপ্লিকেশন করলে এর মতো দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা, এত দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাহলে আমার গুণফলেও দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে। পাই কি কেন নিচ্ছি না? কারণ পাই তো অসীম আছে, এবং গুণের নিয়ম হলো কি সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা যেই সংখ্যায় আছে গুণফলেও ততগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। তাহলে আমি অবশ্যই জানি আমার গুণফলে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে। তাহলে আমি এখন গুণটা না করি, খালি আনসার দেখে বলে দিতে পারবো উত্তর কত হবে। উত্তর হবে এমন উত্তর যার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে দুটি। অপশনগুলো কি কি আছে? অনেক বড় বড় অপশন আছে, দেখতে পাচ্ছ 3.802857 3.8029 3.803। আনসার হবে 3.8, কারণ এখানেই তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে দুটি এবং বাকিগুলোতে তাৎপর্যপূর্ণ সংখ্যা 2 এর বেশি আছে। ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেম। বলেছে দ্য লেন্থ অফ এ কিউব ইজ 2.1 × 10⁻2 মিটার। একটি ঘনক আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 × 10⁻2 মিটার। ওকে, তাহলে ওর ভলিউম বা আয়তন বের করতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি এগুলোকে আমরা সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যায় নেই না, বলা হয়ে গেছে। তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে দুটি, তাহলে উত্তর এমন হবে যেখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে দুটি। কোনটা উত্তর হবে? অপশনগুলো লিখছি কি কি আছে। একটা আছে 9.2 × 10⁻6, 9.3 × 10⁻6, 9.26 × 10⁻6 এবং 9.261 × 10⁻6। ইম্পর্টেন্ট, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে তিনটি, এখানেও তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে চারটি। এগুলো তো হচ্ছে না, 3 and 4 is not the option। তাহলে এগুলো হচ্ছে না, এই দুটোর মধ্যে একটা হবে। আমি একটু লিখে রাখি, আরেকটা কি ছিল 9.261, আরেকটা ছিল 9.26। আমি এক্স্যাক্টলি বলতে পারি যদি এইটুকু মাল্টিপ্লাই করি আনসার অবশ্যই 9.261 আসবে। আমি 110% শিওর। যদি আমি ফর্মুলা এটা পুট করি এ কিউব, তাহলে অ্যান্সারটা আসবে এটা। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটি উত্তর? এবার আমাকে দেখতে হবে, দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা নিতে হবে, মানে আমাকে এই পর্যন্ত নিতে হবে। তাহলে এবার আমাকে করতে হবে কি? রাউন্ড অফ। আমাকে দেখতে হবে শেষ সংখ্যাটি কত। শেষ সংখ্যাটি আছে 6, তাহলে এই পর্যন্ত যদি নিতে হয় তাহলে এটি 5 এর বেশি, তাহলে আনসার হবে 9.3। বোঝা গেল? এবার আসা যাক শেষ প্রবলেমে। বলেছে if 3.8 × 10⁻6, যদি এটাকে অ্যাড করা হয় is added to 4.2 × 10⁻5, যদি অ্যাড করা হয় তাহলে উত্তর কি হবে? সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যায় কনসিডার করতে হচ্ছে। এবার এই দুটোকে অ্যাড করার জন্য আমাকে অবশ্যই 10 এর পাওয়ারটাকে একই থাকতে হবে। তাহলে আমি কি করব? আমি এক কাজ করি, এইটাকে চেঞ্জ করে দিই, তাহলে এটা আসবে এরকম 0.38 × 10⁻5, আর এখান থেকে আসবে 4.2 × 10⁻5। যদি মাল্টিপ্লাই করি তাহলে অ্যাড করি তাহলে কত আসবে? আসবে 4.58 × 10⁻5। এবার আমাকে কি দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হয়? আমাদের দেখতে হয় দশমিকের পরে কোনখানে সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যা আছে। তাহলে এখানে দশমিকের পরে দুটো আছে, এখানে দশমিকের পরে একটি আছে, তাহলে আমার উত্তরে কি থাকবে? উত্তরে বেশি না কম, তাহলে উত্তরে আসবে আমার 4.5 × 10⁻5, কারণ এখানে দশমিকের পরে একটি আছে, তাহলে উত্তরে দশমিকের পরে একটি আসবে আনসারে বা যোগফলে। তাহলে অ্যান্সার হবে 4.5 × 10⁻5, অর্থাৎ সি নম্বর অপশনটি হলো কারেক্ট অপশন। ওকে, এইভাবে করে আমরা সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে প্রবলেমগুলোকে করতে পারি। তাহলে আজকের মতো এইটুকুই, এর পরের দিন আমরা এরর অ্যানালাইসিস করব। থ্যাংক ইউ।